সংস্কৃতি নিয়ে বুদ্ধিজীবীদের মধ্যে আজকাল বড় গোল দেখা যায়। প্রতিপক্ষ ছাড়া কোনো তর্ক তেমন জমে না। সংস্কৃতি বিষয়ে কথাবার্তায় একটি শত্রুপক্ষ জুটে গেছে। এই শত্রুবরের নাম অপসংস্কৃতি। শহর এলাকায় তো বটেই, নিমশহুরে জায়গাগুলোতেও সচ্ছল, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও রং বেরঙের নানা রকম রম্য পত্রিকা, টিভি, ফিল্ম ও ভিসিআরের কল্যাণে অপসংস্কৃতির চর্চা প্রাণ ভরে দেখে এবং নিজেদের জীবনে তার যথাযথ প্রয়োগের জন্য একনিষ্ঠ সাধনা চালায়। এই সাধনা আবার বিনা খরচায় হয় না, এর জন্য পয়সা দরকার। সদা পরিবর্তনশীল কাঠছাঁটের কাপড় চোপড়, স্টিকার, চেইন ইত্যাদি তো বটেই। কোকা-কোলা থেকে শুরু করে মদ, গাঁজা, চরস, ক্যামেরা, টেপ রেকর্ডার, টিভি, ভিসিআর, হোন্ডা গাড়ি, যে যেমন পারে প্রভৃতি উপাদান ছাড়া এই সাধনা অব্যাহত রাখা বড় কঠিন। এখানে কটা বাপমা আছে যারা নিয়মিত এসবের যোগান দিতে পারে? তা সে ব্যাপারেও সাহায্য করার জন্য আমাদের টিভি ও সিনেমাওয়ালারা সদা প্রস্তুত। লম্ফঝম্প, হাইজ্যাক, চুরি, ডাকাতি, মারামারি প্রভৃতির ছবি দেখিয়ে যুব সম্প্রদায়কে এরা অর্থ সংগ্রহের শর্টকাট পথ রপ্ত করার প্রশিক্ষণ দিচ্ছে। এতে পয়সা কামানো চলে, অন্যদিকে পয়সা কামাবার পদ্ধতিটাও ওই ধরনের সংস্কৃতি চর্চার অবিচ্ছিন্ন অংশ। এইভাবে আর্ন ওয়াইল ইউ লার্ন কর্মযোগে উদ্বুদ্ধ হয়ে যুব সম্প্রদায়ের একটি অংশ একই সঙ্গে অর্থোপার্জন ও সংস্কৃতি চর্চা দুটোতেই সমান পারঙ্গম হয়ে উঠেছে। অর্থাগম হচ্ছে দেখে এদের রক্ষণশীল বা রুচিশীল বাপমাও চুপচাপ থাকাটাকে বুদ্ধিমানের কাজ মনে করেন। কারণ কোনো কোনো কর্তব্যপরায়ণ পুত্র তাদের উপার্জিত অর্থের খানিকটা বাড়িতেও ঢালে। এছাড়া এইসব যুবকের অনেকের মধ্যে আজকাল ধর্মচর্চার প্রবণতাও দেখা যায়। সব ওয়াক্ত নামাজ পড়ার সময় না পেলেও শুক্রবার এরা মসজিদে যায়, মহা ধুমধাম করে ঈদ, শবে বরাত করে, পীরের পেছনে অকাতরে টাকা ঢালে, তাবিজ নেয়, সুলক্ষণা পাথর কেনে এবং মাজার দেখলেই সেজদা দেয়। এইসব দেখে পরেশগার বাপমা বেশ তৃপ্ত। না, যে যাই বলুক, চুরি, ছেঁচড়ামি, হাইজাক, ডাকাতি যাই করুক, মদ গাঁজা যতই টানুক, কিন্তু ছেলের আমার ধর্মে মতি আছে। পীরের তেজে এইসব উপসর্গ একদিন ঝরে পড়বে। ততদিনে ঘরে দুটো পয়সা আসছে আসুক, ছেলের কল্যাণে বাপমাও যাতে উঠতে পারছে, এটাই বা কম কি? সমাজের অগ্রসর অংশ বলে এই নিয়ে বুদ্ধিজীবীদের অনুশোচনার অন্ত নেই। অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এতই সোচ্চার যে এটাকে তারা বাংলার শিল্প সংস্কৃতির পবিত্র গোদুগ্ধের ভাঁড়ে বিপুল পরিমাণ গোচনা বলে ঠাহর করে ফেলেছেন। তাদের কাছে আমাদের সংস্কৃতি চর্চার প্রহ্লাদ কুলে একমাত্র দৈত্য হল অপসংস্কৃতি। অপসংস্কৃতি প্রচারের দুর্জয় ঘাঁটি টেলিভিশন পর্যন্ত এ নিয়ে আফসোস করার জন্য তাদের হায়ার করতে শুরু করেছে। আমাদের কোনো কোনো বীরপুরুষ বুদ্ধিজীবী টেলিভিশনের পর্দায় অপসংস্কৃতির বিরুদ্ধে চাপাবাজি করে দুটো পয়সা ও নাম কামাতে এতটুকু পেছপা হচ্ছেন না। এখন ক্যান্টনমেন্ট যেন গণতন্ত্র বিতরণের দাতব্য কেন্দ্র। দরিদ্র ও ক্ষুদ্র দেশবাসীকে খাঁটি নির্জলা গণতন্ত্র সরবরাহের হুঙ্কার শোনা যায় সেখান থেকেই। নানা রকম লম্ফঝম্প, ছ্যাবলামো, ভাঁড়ামো ও ইয়ার্কির ফাঁকে ফাঁকে টেলিভিশনে তেমনি ঘোষিত হয় সুস্থ সংস্কৃতি প্রচারের সংকল্প। তো সিনেমাই বা বাদ থাকে কেন? ঢাকায় এখন ধর্মভাবদীপ্ত ফাইটিং ছবি তৈরির মোড়ক চলছে। ভরসা করি এমন ছবির মহড়া নিশ্চয়ই চলছে যেখানে কুংফু বা কারাতে পটু বাঙালি সংস্কৃতি চর্চায় নিবেদিত প্রাণ কোনো বাহাদুর পীরের পড়া পানি সেবন করে তার আঁটো সাঁটো প্যান্ট গেঞ্জি পরা প্রেমিকাকে বুকে জড়িয়ে দম মাওলা বলে একটা হাঁক ছেড়ে ঝাঁপিয়ে পড়বে অপসংস্কৃতি নামক দানবের উপর। এই ধরনের সংস্কৃতি চর্চা, এর অনুকরণ, এর নানা রকম ওঠানামা সবই চলে মধ্যবিত্ত সমাজে। মধ্যবিত্ত সমাজের একটি বড় অংশ নিজেদের সামাজিক বা শ্রেণীগত অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়। একজনের অবস্থান সমাজের কোন স্তরে, তিনি কি মধ্যবিত্ত না উচ্চবিত্তের অন্তর্ভুক্ত, মধ্যবিত্তের বিভিন্ন উপবিভাগগুলোর মধ্যে কোনটিতে তিনি বিরাজ করেন, এ সম্বন্ধে তার স্পষ্ট বা অস্পষ্ট কোনো ধারণা নেই। এখন এখানে টাকা পয়সা রোজগারের চোরাগোপ্তা অলিগলি এত বেশি যে যে কোনো লোক একদিন বিত্তবান হবার স্বপ্ন দেখতে পারে। পয়সার জোরে সমাজের যে কোনো স্তরে ওঠার বাসনা যে সকলের জীবনে সফল হবে তা নয়, বরং সিঁড়ির আকাঙ্ক্ষিত ধাপটি বেশিরভাগ লোকেরই নাগালের বাইরে থেকে যায়। কেউ কেউ হোঁচট খেয়ে নিচেও গড়িয়ে পড়ে, কিন্তু বাসনা পুষতে বাধা কোথায়? পোষা বাসনাটি দিন দিন ফাঁপে এবং কেউ কেউ ভাবতে শুরু করে যে গন্তব্যে পৌঁছতে আর দেরি নাই। সুতরাং জীবনযাপনের মান ও পদ্ধতি এবার পাল্টানো দরকার।
পাশ্চাত্য কায়দায় উপরতলার জীবনযাপন অনুসরণ করার রেওয়াজ আমাদের এখানে তেমন পরিচিত নয়। বুর্জোয়া দেশগুলোর উচ্চবিত্তের জীবনযাপনকে আদর্শ ধরে নিয়ে মধ্যবিত্ত সেটাকেই অন্ধভাবে অনুসরণ করতে শুরু করে। কিন্তু বুর্জোয়া মূল্যবোধ ও মানসিকতা তার ধরাছোঁয়ার বাইরে। ওদিকে ওপরের ধাপে ওঠার জন্য মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এতই উদ্গ্রীব ও অস্থির যে এজন্য হাতের কাছে যা পাওয়া যায় তাই সে আঁকড়ে ধরে। ওই ধাপে পৌঁছবার জন্য মাজারে বা পীরের কাছে ধর্ণা দিতেও তার বাধে না। অথচ পাশ্চাত্য বুর্জোয়া মানসিকতা এই ধরনের ধর্মান্ধতাকে অস্বীকার করে। আমাদের মধ্যবিত্তের জীবনযাপন কিংবা ঈপ্সিত জীবনযাপন এবং মূল্যবোধ পরস্পর বিরোধী। এদের জীবন তাই নিরালম্ব। এই জীবনের ভিত্তি, বিন্যাস ও তাৎপর্য খুঁজে বের করা খুব কঠিন। এদের সংস্কৃতিও যে নিরালম্ব ও উটকো ধরনের হবে এতে আর সন্দেহ কি। সামন্ত ও গ্রাম্য মূল্যবোধের সঙ্গে বুর্জোয়া জীবনযাপনের এই উৎকট মাখামাখির ফলে যে সংস্কৃতি গজে ওঠে তাও অনেকের চোখে উটকো ঠেকে এবং তখন তাকে অপসংস্কৃতি বলে গাল দেওয়া হয়। কিন্তু বুদ্ধিজীবীদের, যারা বিশুদ্ধ কিংবা সংস্কৃতি চর্চার জন্য প্রাণপাত করে চলেছেন, নিম্নবিত্ত সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী তো দূরের কথা, সাধারণ ও আরোগ্য পিপাসু মধ্যবিত্তের মধ্যে তারাও কি কোনো রকম সাড়া জাগাতে পারছেন? সৃজনশীল শিল্পীর হাতে সংস্কৃতির সৌন্দর্যময় ও উদ্দীপ্ত প্রকাশ ঘটবার কথা, কিন্তু সংস্কৃতি চর্চার যে সংগঠিত প্রকাশ শিল্প সাহিত্যের মাধ্যমগুলোতে দেখি তা দিন দিন নির্জীব ও একঘেয়ে অভ্যাসে পরিণত হচ্ছে। কি সাহিত্যে, কি চলচ্চিত্রে, কি সঙ্গীতে কেবল পানসে ও নিষ্প্রাণ পুনরাবৃত্তি চলছে। একথা ঠিক যে আমাদের কথা সাহিত্যে আঙ্গিক আগের চেয়ে মার্জিত ও পরিণত রূপ লাভ করেছে। সুখপাঠ্য গল্প উপন্যাস অনেক লেখা হচ্ছে, কিন্তু বেশিরভাগ গল্প উপন্যাস পড়ে মনে হয় যে একই ব্যক্তি বিভিন্ন নামে নানা কায়দায় একটি মাত্র কাহিনী বয়ান করছেন। সেই কাহিনীও আবার নিজেদের অভিজ্ঞতা থেকে লেখা নয়, 30-এর দশকের কোনো প্রতিভাবান বা 40-এর কোনো বুদ্ধিমান লেখকের অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের তরল বা বিকৃত সংস্করণ। ঢাকার রম্য সাপ্তাহিকগুলোতে বিভিন্ন পালা পার্বণে বছরে কম করে ডজন দেড়েক উপন্যাস বেরোয়। ঈদের জুতো কাপড়ের সঙ্গে মধ্যবিত্ত ওইসব পত্রিকার দু একটি কেনে এবং কয়েকদিনের মধ্যে সব লেখা পড়েও ফেলে। একটু তদন্ত করলে দেখা যায় যে এগুলোর বিষয়বস্তু প্রায় একই ধরনের। ছেচ কাঁদুনে প্রেম ও ধরি মাছ নাচুই পানি মার্কা সেক্সের সঙ্গে উদ্ভট ও অভিনব বিপ্লবী প্রসঙ্গ চটকাবার ফলে এগুলো বেশ আঠালো হয় এবং পাঠক এক নাগাড়ে কয়েক ঘন্টা এর সঙ্গে সেঁটে থাকেন। পাঠকদের সেঁটে রাখবার কায়দা লেখকদের বেশ ভালোই রপ্ত হয়েছে। এজন্য এদের জাদুগিরি বলে হাততালি দেওয়া যায়, কিন্তু শিল্প বলে মেনে নেওয়া মুশকিল। মানুষের প্রতিদিনকার জীবনযাপনের কোনো গভীর সত্য বা প্রশ্নের উন্মোচন সাম্প্রতিক কথা সাহিত্যে একেবারেই অনুপস্থিত। পাঠককে প্রচলিত মূল্যবোধ বা সমাজ ব্যবস্থা সম্বন্ধে কোনো জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করাতে সাম্প্রতিক সাহিত্য ব্যর্থ। আঙ্গিকের দিক থেকে আমাদের এখানে সবচেয়ে পরিণতি ঘটেছে কবিতায়। এখন পাঠযোগ্য কবিতার সংখ্যা অনেক, কিন্তু কবিতা লেখাও এখন খুব সহজ অভ্যাসে পরিণত হচ্ছে। ছন্দ, উপমা, রূপক, প্রতীক, চিত্রকল্প সব তৈরি হয়ে আছে। এমনকি প্রতিবাদ ও সংকল্পের ভাষা পর্যন্ত সুলভ। এগুলো একসঙ্গে অ্যাসেম্বল করতে পারলেই একটি কবিতা খাড়া করা যায়। ফলে কবিতা জীবনের স্পন্দন ও প্রেরণা থেকে বঞ্চিত। সঙ্গীত ও নৃত্যকলার চর্চা আজ অনেক বেড়ে গেছে, কিন্তু এই দুই ক্ষেত্রেই সৃজনশীলতার পরিচয় পাওয়া খুব দুরূহ। সঙ্গীতের যা কিছু আজও মানুষকে, অবশ্যই মধ্যবিত্ত সমাজের মানুষকে গভীরভাবে স্পর্শ করে তার প্রায় সবটাই আগেকার রচনা। এমনকি আধুনিক কালে শহরের সম্প্রসারণের ফলে মধ্যবিত্ত শ্রেণীতে ব্যক্তির বিচ্ছিন্নতা বোধজনিত যে নিঃসঙ্গতার অনুভূতি, তারও সফল অনুরণন সাম্প্রতিক সঙ্গীতে পাওয়া যায় না। এজন্য ধর্ণা দিতে হয় পুরনো কর্তাদের দুয়ারে। নৃত্যকলায় আজ শিল্পীর প্রচন্ড, তীব্র ও গভীর অনুভূতি একেবারেই তরঙ্গায়িত হয় না বললে কি বাড়িয়ে বলা হয়? মুদ্রার কসরত দেখাবার মধ্যে নৃত্যের নৈপুণ্য আজ সীমাবদ্ধ। সফল শিল্পকর্ম মানুষের আনন্দ ও বেদনাকে অমূল্য করে তোলে, বাঁচাকে করে তোলে অর্থবহ এবং জীবনকে তাৎপর্যময় করে গড়ে তোলার জন্য মানুষকে প্রেরণা যোগায়। সাম্প্রতিক শিল্পচর্চা এইসব শক্তির সবগুলো হারিয়ে ফেলেছে।
বিদেশি কিংবা অপরিচিত উচ্চবিত্তের জীবনযাপনের হাস্যকর অনুকরণকে বলি অপসংস্কৃতি। এর উটকো চেহারা এত উদ্ভট, এত কিম্ভূত কিমাকার যে একে সহজেই কষে গাল দেওয়া যায়। কিন্তু যাকে রুচিশীল বাঙালি শিল্পচর্চা বলা হয়, যা মধ্যবিত্তের কর্তৃত্বে, মধ্যবিত্তের দ্বারা এবং মধ্যবিত্তের জন্য রচিত, তাও তো মধ্যবিত্তকে উদ্দীপ্ত করতে অক্ষম। শিল্পচর্চার সঙ্গে জড়িত ব্যক্তিদের মেধা ক্রমশ হ্রাস পাচ্ছে, কিংবা শিল্পচর্চায় তারা যথেষ্ট নিবেদিত প্রাণ নন, এসব কথা তো বিশ্বাসযোগ্য নয়। তাহলে প্রকৃতপক্ষে মধ্যবিত্ত বাঙালি সংস্কৃতির সঙ্গে যে বিচ্ছিন্নতার ফলে অপসংস্কৃতির বিকাশ ঘটে, বিপুল সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্ত বাঙালির সঙ্গে বিচ্ছিন্নতা তেমনি আজ মধ্যবিত্ত বাঙালি সংস্কৃতি ও শিল্পচর্চাকে পরিণত করেছে একঘেয়ে ও প্রাণহীন নিষ্পন্দ অভ্যাসে। কারো কারো মনে হতে পারে যে এতে বিপুল সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্তের কি এসে যায়? অপসংস্কৃতির চর্চা যতই বাড়ুক, তাতে তাদের কি? টিভি বা ভিসিআরের সম্প্রসারণশীল থাবা বিস্তার সত্ত্বেও নিম্নবিত্ত শ্রমজীবী ওসবের স্পর্শ থেকে মুক্ত। উপরে উঠবার স্বপ্নসাদ লালন করা তো দূরের কথা, একমাত্র সম্পত্তি সবেধন নীলমণি প্রাণটি টিকিয়ে রাখতেই এদের ত্রাহি ত্রাহি অবস্থা। অন্যদিকে মধ্যবিত্তের রুচি ও মেজাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েও মধ্যবিত্তের বুদ্ধি ও আবেগের কাছে সাড়া তুলতে না পারা সাম্প্রতিককালের রুচিশীল বাঙালি সংস্কৃতির ব্যর্থতায় নিম্নবিত্ত শ্রমজীবীর কিছু এসে যায় না। সুতরাং মধ্যবিত্তের যে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ সংখ্যাগরিষ্ঠ নিম্নবিত্তের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রামে নিবেদিত চিত্ত, তারাই বা এসব নিয়ে মাথা ঘামাবে কেন? মাথা থাকলে একটু ঘামাতে হয় বই কি। বিষয়টি যদি রাজনৈতিক কর্মীর মাথায় কামড় না দেয়, তো বুঝতে হবে যে সেই মাথায় কামড়াবার মতো বস্তুর অভাব ঘটেছে। আমাদের এখানে সচেতন ও সংগঠিত সংস্কৃতি চর্চা প্রচলিত কেবল মধ্যবিত্তের মধ্যেই। আজ মধ্যবিত্তের সংস্কৃতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এর ফল কারো জন্য ভালো হয়নি। নিম্নবিত্তের মধ্যে শিক্ষার প্রসার একেবারেই নেই। সাংস্কৃতিক বিচ্ছিন্নতার ফলে দেশের শিক্ষিত অংশের সঙ্গে নিম্নবিত্ত শ্রমজীবীর মানসিক ব্যবধান ক্রমে বেড়ে চলেছে। শিক্ষিত মানুষের প্রত্যেকেই হলো এক একটি বদমাইশ ও শয়তান, এ কথা ঠিক নয়। শিক্ষিত মানুষের একটি ছোট অংশ নিম্নবিত্তের মুক্তির জন্য স্থির সংকল্প, কিন্তু এই অংশটির সঙ্গেও নিম্নবিত্ত শ্রমজীবীর পূর্ণ যোগাযোগ স্থাপিত হয় না। তাদের কথাবার্তা, তাদের চিন্তাভাবনা, তাদের আচরণ ও ব্যবহার বুঝে ওঠা নিম্নবিত্ত শ্রমজীবীর আয়ত্তের বাইরে। মধ্যবিত্তের জন্য এই বিচ্ছিন্নতা মারাত্মক বিপর্যয় টেনে আনছে। যাকে বাঙালি সংস্কৃতি বলে ঢাক পেটানো হয়, তা যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কর্মপ্রবাহ ও জীবনযাপন থেকে প্রেরণা নিতে না পারে, তো তাও অপসংস্কৃতির মতো উটকো ও ভিত্তিহীন হতে বাধ্য। তার বাইরের চেহারা যতই রুচিশীল হোক, তাতে ঘষা মাজা ভাব যতই থাকুক, তা রক্তহীন হতে বাধ্য। সংখ্যাগরিষ্ঠের রক্তধারাকে ধারণ না করে কোনো দেশের সংগঠিত সংস্কৃতি চর্চা কখনো প্রাণবন্ত হতে পারে না। এই বিচ্ছিন্নতার ফলে আজ আমাদের সংস্কৃতি রুগ্ন দেহ। তার দৃষ্টি ফ্যাকাশে, তার স্বর ন্যাকা এবং নিঃশ্বাসে প্যানপ্যানানি। যার সংস্কৃতি ও শিল্পচর্চা মানুষের জীবনকে অর্থবহ করে তুলতে পারে না, তার রাজনীতির ফলপ্রসূ হবার সম্ভাবনা কম। আজ অনেক রাজনৈতিক কর্মী নিজেদের সংগ্রামী তৎপরতাকে নিষ্ফল ভাবতে শুরু করেছেন। বামপন্থী কর্মীদের অনেকেই আজ হতাশ ও বিচলিত। বিভিন্ন বামপন্থী সংগঠনের অধঃপতন যে কোথায় নেমেছে তা বোঝা যায় যখন দেখি যে এরা আজ যে কোনো ডানপন্থী, প্রতিক্রিয়াশীল ও গণশত্রু দলগুলোর সঙ্গে জোট পাকাতে এতটুকু ইতস্তত করে না। জাতীয় সংহতি, নিরাপত্তা, স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র উদ্ধারের নামে এরা প্রমাণিত জনদ্রোহী শিবিরে ভিড়ে যায়। কিছুদিন আগে নিজেদের সীমাবদ্ধ শক্তি সামর্থ্যের উপর আস্থা নিয়ে বিভিন্ন এলাকায় যারা আত্মনিয়োগ করেছিল শ্রেণী সংগ্রামে, স্বাধীনতা ও সংহতি রক্ষার দায়িত্বে কিংবা গণতন্ত্রের দামি পাথরটি খোঁজার জন্য, এরা আজ ক্যান্টনমেন্টের নরঘাতকদের কাছে ধর্ণা দেন। এই অবস্থায় সৎ ও নিষ্ঠাবান বামপন্থী কর্মীর হতাশ না হয়ে উপায় কি? বিপুল সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী নিম্নবিত্তের সঙ্গে যোগাযোগ রাখতে পারলে এই হতাশা এদের আচ্ছন্ন করতে পারত না। মধ্যবিত্তের সাংস্কৃতিক সংকট থেকে এরা মুক্ত নন। যে জনসমষ্টির মুক্তির জন্য এরা সংগ্রামে নামেন, তাদের জীবনযাপন ও সংস্কৃতি এদের নাগালের বাইরে। যে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা সাহিত্য শিল্পের দেহকে রক্তহীন ও চেতনাকে নিস্পন্দ করে তোলে, রাজনীতিকেও তা নিস্তেজ ও তাৎপর্যহীন করতে বাধ্য। বামপন্থী রাজনৈতিক কর্মীদের অধিকাংশই আসেন
নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। ছেলেবেলা থেকে বাড়িতে এরা কিছু না কিছু লেখাপড়ার সুযোগ পান। গল্প উপন্যাস তো পড়েনি, কেউ কেউ কবিতাও পড়েন। একটু বয়স হলে নিজেদের বুদ্ধি ও বিবেচনার সাহায্যে চারপাশের জগতের সঙ্গে পড়াশোনা ও নিজেদের চিন্তাভাবনা মিলিয়ে দেখেন। এরা স্পর্শকাতর ও অনুভূতিপ্রবণ। নিজেদের শ্রেণীতে, এমনকি নিজেদের বাপ চাচা কি ভাই বোনদের মধ্যে উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজে ওঠার দৌড়ে সামিল হওয়ার আহ্বান এরা প্রত্যাখ্যান করেন। সেই দৌড়ে প্রতিযোগী হওয়ার জন্য যেরকম চুরি, ছেঁচড়ামি বা বদমাইশি ও জালিয়াতি করা দরকার, তা এদের স্বভাবে নেই। চারপাশে দেখাশোনা এবং স্পর্শকাতর চেতনার সাহায্যে সমাজে শোষণের রূপ সম্পর্কে এদের একটা ধারণা হয়। রাজনৈতিক বইপত্র পড়ে সেই ধারণার সঙ্গে যোগ হয় সংকল্প, শোষণমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনের সংকল্প। নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের চাইতে অতিরিক্ত সুযোগ ভোগ করার সুযোগ পান বলে কারো কারো মধ্যে অপরাধ বোধ কখনো মনে কাঁটার মতো বেঁধে। সুবিধা ভোগ তখন তার কাছে ভার বলে মনে হয়, এবং এই ভার ঝেড়ে ফেলার প্রবণতাও সাম্যবাদী সমাজ গঠনের আন্দোলনে যোগ দিতে তাকে উদ্বুদ্ধ করতে পারে। কিন্তু সৎ ও নিষ্ঠাবান, দৃঢ়চেতা ও সংকল্পবদ্ধ রাজনৈতিক কর্মী শ্রমজীবী মানুষের মধ্যে কাজ করতে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হন। শ্রমজীবীদের শতকরা 90% মানুষ গ্রামে বাস করেন। তারা প্রায় সবাই নিরক্ষর। সৎ ও নিষ্ঠাবান শিক্ষিত মানুষের সঙ্গে তাদের পরিচয় একেবারে নেই বললেই চলে। কিন্তু শৈশবকাল থেকে তারা বড় হন কঠোর পরিশ্রমের মধ্যে। নানা ঘাত প্রতিঘাত ও ঘোরতর প্রতিকূলতার মধ্যে মানুষ হওয়ায় বুদ্ধিশুদ্ধি তাদের কম নয়। বামপন্থী কর্মী ছেলেদের ঠিকভাবে শনাক্ত করতে তাদের ভুল হয় না। শ্রমজীবী মানুষ বোঝেন যে লেখাপড়া শিখেও এই ছেলেগুলো টাউট হয়নি, এবং ধর্ম বা জাতীয়তাবাদ বা গণতন্ত্রের গুলি কপচানো ও ভোট বাগানো তাদের চূড়ান্ত লক্ষ্য নয়। বামপন্থী কর্মীদের নিষ্ঠা ও সততা সম্পর্কে তারা নিঃসন্দেহ। তবু শ্রমজীবীদের রাজনৈতিক উদ্দেশ্যে স্থায়ীভাবে সংগঠিত করা বামপন্থী কর্মীদের আয়ত্তের বাইরে রয়ে যায়। অন্তত এখন পর্যন্ত অবস্থাটা তাই। 1969 সালের ব্যাপক গণ আন্দোলনকেও বামপন্থী কর্মীগণ সমাজ পরিবর্তনের লক্ষ্যে নিয়ে যেতে পারেননি। অথচ এই আন্দোলনের সূত্রপাত ও বিকাশ ঘটে তাঁদের হাতেই। আন্তরিকতা, নিষ্ঠা ও সংকল্প নিয়েও বামপন্থী কর্মীগণ শ্রমজীবী মানুষের সংগ্রামে নেতৃত্ব দিতে পারছেন না কেন? পার্লামেন্টারি রাজনীতির টাউট নেতাদের উপর বীতশ্রদ্ধ শ্রমজীবীগণ বামপন্থী কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ না কেন? এর প্রধান কারণ শ্রমজীবীদের সঙ্গে বামপন্থী কর্মীদের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা দূর করতে না পারলে শ্রমজীবী মানুষের আস্থা ও আত্মীয়তা লাভ করা অসম্ভব। নিম্ন মধ্যবিত্ত পরিবারের অধিকাংশই শহরবাসী। বামপন্থী কর্মীদের কাজ করতে হয় গ্রামে, কিন্তু তারা মানুষ হয়েছেন শহরে। এই শহর প্রকৃত শহরও হতে পারে, আবার নিম শহরও হতে পারে। রাজধানী বা জেলা শহর বা মহকুমা শহর তো হতেই পারে, আবার থানা বা শিল্প এলাকা বা ছোট বাণিজ্য কেন্দ্র বা রেলওয়ে জংশনকে কেন্দ্র করে গড়ে ওঠা নিম শহরও কিন্তু শহর। একটি শহর যত ছোট হোক, সেখানকার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আশেপাশের গ্রামের জীবন থেকে বিচ্ছিন্ন। এমনকি নিজেদের গ্রামের জমির উপর নির্ভরশীল বা আধা নির্ভরশীল পরিবারের স্কুল কলেজে পড়া ছেলেমেয়েরা গ্রামের নিম্নবিত্ত মানুষের জীবনের খুঁটিনাটি সম্পর্কে প্রায় সম্পূর্ণ অজ্ঞ। এই ছেলে মেয়েদের ছোটখাটো চাকরি করা বা ছোটখাটো ব্যবসা করা বাপ চাচার জীবনের পরম স্বাদ এই যে, ছেলেরা ভালো চাকরি নিয়ে বড় শহরে যাক, ব্যবসা যদি করে তো বড় শহরে গিয়েই করুক। মেয়েদের বিয়ের জন্য তারা শহরবাসী বর খোঁজেন। শহরের প্রতি এই টান গ্রাম সম্বন্ধে তাদের উদাসীন করে তোলে, এবং পরিবারের ছেলে মেয়েদের মধ্যে এই উদাসীনতা ক্রমে পরিণত হয় অবজ্ঞায়। উদাসীনতা ও অবজ্ঞার এই মনোভাবকে ঝেড়ে ফেলেই একজন তরুণ বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হন। কিন্তু যে শ্রমজীবীর শাসন প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামে নামা, তাদের জীবনযাপন সম্পর্কে অজ্ঞতা কাটানো সহজ কাজ নয়। বই পড়ে নিজেদের দেখাশোনা ও বুদ্ধি বিবেচনার সাহায্যে নিম্নবিত্ত শ্রমজীবীর নিদারুণ অভাব সম্বন্ধে তার ধারণা মোটামুটি স্পষ্ট। তিনি জানেন যে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যা খেয়ে প্রাণ ধারণ করেন, আমাদের এই দেশের অতি অল্প কিছু লোকের কুকুরও এর চেয়ে পুষ্টিকর খাবার খায়। তিনি জানেন যে আমাদের দেশের কৃষি শ্রমিকদের অধিকাংশই বছরের দীর্ঘ একটি সময় প্রায় অনাহারে দিন কাটান, এবং না খেয়ে তার পাকস্থলীর কাঠামো এমন দুর্বল হয়ে পড়ে যে হঠাৎ একটু বেশি খেলে পেটে অসুখ হয়ে তিনি মারা পড়েন।
তিনি জানেন যে চিকিৎসা হলো তার কাছে পরম বিলাসের বস্তু। আমাদের এই নদীমাতৃক দেশে গ্রামের শ্রমজীবীরা গ্রীষ্মকালে যে পানি খান, এই সোনার দেশেরই ভদ্রলোকেরা তাই দিয়ে শৌচকার্য করার কথাও কল্পনা করতে পারেন না। বামপন্থী রাজনৈতিক কর্মী এসব কথা জানেন, কেবল জানেনই না, মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন বলে উঁচু জাতে ওঠার দৌড়ে না নেমে রাজনৈতিক সংগ্রামে আত্মনিয়োগ করেন। শ্রমজীবী মানুষের দারিদ্র্য বহু শতাব্দীর নিদারুণ শোষণের ফল। ইতিহাসের যত দূর দেখা যায়, বাংলার নিম্নবিত্তের সচ্ছল ছবি পাই না। 1000 বছর আগেকার বাংলা কবিতায় মানুষের নিত্য উপবাসের খবর আছে। কিন্তু এই দারিদ্র্য দিয়েই নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবীকে সম্পূর্ণ চেনা যায় না। তার জীবনযাপনে মানবিক মূল্যবোধ সমূহের বিকাশ আছে, এবং হাজার হাজার বছরের শোষণ তার সুকুমার বৃত্তিকে উপড়ে ফেলতে পারেনি। তাই তার যথার্থ পরিচয় লাভের জন্য তার সংস্কৃতিকে জানা একেবারে প্রথম ও প্রধান শর্ত। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা রাজনৈতিক কর্মীর কাছে নিম্নবিত্ত শ্রমজীবীর প্রধান ও একমাত্র পরিচয় এই যে লোকটি অসম্ভব রকমের গরিব। একথা ঠিক যে দারিদ্র্য যে জীবনযাপন করতে তাকে বাধ্য করে তা মানবেতর, কিন্তু পশুর মতো জীবনযাপন করলেও তিনি যে মানুষ, এই সত্যটি উপলব্ধি করা দরকার। নইলে শ্রমজীবীর মানবোচিত জীবনের মান অর্জন করার সংগ্রামে সর্বশক্তি প্রয়োগ করা রাজনৈতিক কর্মীর পক্ষে সম্ভব নয়। দারিদ্র্য যতই ভয়াবহ ও প্রকট হোক, কেবল তা দিয়েই কাউকে শনাক্ত করা হলে তাকে মর্যাদা দেওয়া হলো না। যাকে সম্মান করতে পারি না, তার সমস্যাকে অনুভব করতে পারব না। নিম্নবিত্ত শ্রমজীবী যতই গরিব হন না কেন, তিনি একজন মানুষ, তিনি একজন ব্যক্তি, একটি পরিবারের প্রধান, কারো স্বামী, কারো ভাই, কারো ছেলে এবং নিজের ছেলে মেয়ের বাপ। পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তাঁকেই। তার মতো না খাওয়া ও আধপেটা খাওয়া মানুষের সমাজ আছে, সেখানেও তার কিছু কিছু দায়িত্ব থাকে। দারিদ্র্যের সঙ্গে একটি ধর্মবিশ্বাসও তিনি বাপদাদার কাছ থেকে বহন করে এনেছেন, যদিও ধর্মচর্চার ব্যাপারে ভদ্রলোকদের সঙ্গে তার সম্পূর্ণ মিল নেই। ঈদে পার্বণে নতুন জামা কাপড়ের খোঁজে তাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। বেশিরভাগ সময় কিছুই মেলে না, তবু তৎপর তো হতেই হয়। পাড়ার বা সমাজের লোকের জন্ম মৃত্যু বিবাহেও তার ভূমিকা থাকে। সর্বোপরি তার পেশা বা জীবিকা তাকে ব্যস্ত রাখে। কাজ যখন থাকে না, কাজ দেওয়ার মালিকদের কাছে পাত্তা না পেলেও পরিবারের দায়িত্ব থেকে তিনি রেহাই পান না। তখন নিজের এবং বউ ছেলে মেয়ের পেট ঠান্ডা রাখার চিন্তায় মাথাটা তার গরম হয়ে থাকে। এইসব ব্যস্ততা, তৎপরতা ও কাজ, দায়িত্ব ও কর্তব্য, চিন্তা ও দুশ্চিন্তা এবং উদ্বেগ ও উত্তেজনা নিয়ে নিরক্ষর ও কপর্দকশূন্য নিম্নবিত্ত শ্রমজীবী একজন আস্ত মানুষ। আস্ত একজন মানুষ কখনো সংস্কৃতিশূন্য জীবনযাপন করতে পারে না। যার চিন্তাভাবনা আছে দুঃখ, শোক, আনন্দ, বেদনা, ক্রোধ, বিরক্তি ও ক্ষোভ প্রকাশের জন্য যিনি ভাষা ব্যবহার করতে পারেন, সংস্কৃতি চর্চা না করে তার উপায় নাই। তার সংস্কৃতি চর্চার সঙ্গে পরিচিত হতে না পারলে তাকে অন্তরঙ্গভাবে চেনা খুব কঠিন, অসম্ভব বললেও চলে। কিন্তু শিক্ষিত বামপন্থী বেশিরভাগ সময় ব্যাপারটি খেয়াল করেন না। তারা মনে করেন যে সংস্কৃতি চর্চা সীমাবদ্ধ কেবল মধ্যবিত্তের মধ্যে। বর্তমান সমাজ ব্যবস্থা ভেঙে ফেলবার পক্ষে একটি প্রধান যুক্তি হলো এই যে সমাজের অধিকাংশ মানুষ কেবল খাওয়া পড়া থেকে বঞ্চিতই নন, সংস্কৃতি শূন্য একটি জীবনযাপন করতে তাঁরা বাধ্য হচ্ছেন। একথা ঠিক যে নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতি চর্চায় বিকাশ ঘটছে না, একটি বিশেষ পর্যায়ে এসে তার বিবর্তন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দারিদ্র্য যেমন শতাব্দীর পর শতাব্দী তাদের একই মানের জীবনযাপন করতে বাধ্য করে, তাদের সংস্কৃতি চর্চাও একটি পর্যায় থেকে নতুন ধাপে উঠতে হোঁচট খাচ্ছে। কিন্তু নিম্নমানের জীবনযাপন সত্ত্বেও জীবন ধারণ তো আটকে থাকে না। যে করে হোক তাঁরা বাঁচেন, তেমনি যে মানেরই হোক বা একই জায়গায় স্থির হয়ে থাকুক, নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতি চর্চা তার জীবনে অনুপস্থিত নয়, বরং এই সংস্কৃতি চর্চা তার জীবনের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। বাঁচার জন্য এটা তার জীবনে অপরিহার্য। পক্ষান্তরে মধ্যবিত্তের সংগঠিত সংস্কৃতি চর্চা অনেকটাই শৌখিন। এখানে কবি বা শিল্পীর কথা বলা হচ্ছে না। একজন যথার্থ কবি কি গায়ক, কি চিত্রশিল্পী, কি অভিনেতা, কি চলচ্চিত্রকার তার সৃজনশীল কাজের মাধ্যমে সংস্কৃতিকে উত্তীর্ণ করেন শিল্পে। সৎ ও নিষ্ঠাবান শিল্পী
তাঁর শিল্পচর্চার মাধ্যমে মধ্যবিত্ত সংকীর্ণতা ও আড়ষ্টতাকে ঝেড়ে ফেলার সাধনা করে যান। সেটা মধ্যবিত্ত গ্লানি ও ক্লেদ প্রকাশের মধ্যেও হতে পারে, নতুন সুস্থ জীবনের সম্ভাবনার দিকে ইঙ্গিত দিয়েও হতে পারে। কিন্তু গড়পড়তা মধ্যবিত্ত যে সংস্কৃতি চর্চা করেন তা তাঁর জীবিকা ও দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সম্পর্কহীন। একই ব্যক্তির মধ্যে যখন ধ্রুপদ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ডিস্কো গান ও পপ গানের প্রতি সমান ভক্তি দেখা যায়, তখন বোঝা যায় যে সঙ্গীত জিনিসটা তার ভেতরে ঢোকে না। গানের ব্যাপারে তার ভালো লাগা বলে কিছু নেই। এটার সাহায্যে সমাজে তিনি রুচিশীল ব্যক্তি হিসেবে পরিচিত হতে চান। $6 মিলিয়ন ম্যান বা বায়োনিক ওম্যান সিরিজের ছবি দেখার জন্য উদগ্রীব ব্যক্তি 21শে ফেব্রুয়ারি কি পয়লা বৈশাখে কারুকাজ করা পাঞ্জাবি পরে বাংলা প্রেম দেখাতে বের হন, অর্থাৎ কোনোটাই তার স্বভাবের অন্তর্গত হতে পারেনি। কুলা, শিকা বা শীতলপাটি দিয়ে একজন আমলা কি ইঞ্জিনিয়ার কি অধ্যাপকের ড্রয়িং রুম সাজানো হলে বোঝা যায় যে তার জীবিকার সঙ্গে সম্পর্কহীন এইসব বস্তু তার কাছে গৃহসজ্জার অতিরিক্ত কোনো মূল্য বহন করে না। নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতি চর্চার উৎস হল তার জীবিকা। তার শ্রমের সঙ্গে অবিচ্ছিন্ন বলে তার সংস্কৃতিকে উপরিকাঠামোর পর্যায়ে ফেললে ভুল করা হবে। সংস্কৃতি চর্চা তার কাছে কেবল মনোরঞ্জনের ব্যাপার নয়। কৃষক যখন গান করেন তখন মন হালকা করার উদ্দেশ্যে করেন না। গান না করলে তার শ্রম অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব নয় বলেই তাকে গাইতে হয়। শরীরের সঙ্গে গানও তাকে জমিতে খাটতে সাহায্য করে। মাঝির গান তার নৌকা বাইবার প্রেরণা। শুধু প্রেরণা বললে কম বলা হয়। উত্তাল নদী অতিক্রম করার জন্য তার হাত দুটোর সঙ্গে গানের ভূমিকাও কম নয়। তার কাজের সঙ্গে পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে গানের বাণী ও সুর সৃষ্টি হয়েছে। এখানে তাকে কীর্তন কি রবীন্দ্রসঙ্গীত কি নজরুল গীতি কি কাওয়ালি এমনকি ভাওয়াইয়া গাইতে হলেও নৌকা চালাবার কাজে তার বিঘ্ন ঘটবে। উত্তর বাংলার যে মানুষ গরুর গাড়ি চালিয়ে পাড়ি দেন বিশাল প্রান্তর, তার শরীরের শক্তি ভাওয়াইয়া। আধুনিক গান কি পপ গান তো দূরের কথা, ভাটিয়ালি গানও তার জন্য অপ্রয়োজনীয় ও শৌখিন। ছাদ পেটার সময় শ্রমিক যে গান করেন, ভারী কোনো জিনিস ঠেলে তুলবার সময়কার গান থেকে তা আলাদা। উঠানে ধান ঝাড়ার সময় চাষি মেয়েরা যে গান করেন, ঢেকিতে ধান ভানবার সময় ওই গান গাইতে গেলে তা ওই সময় শিবের গীত গাওয়ার মতো অপ্রাসঙ্গিক হবে। ধান ভানতে শিবের গীত কথাটা মিছিমিছি প্রচলিত হয়নি। শুধু গান নয়, নৌকার গলুই, লাঙলের জোয়াল, দায়ের ফলা, কাস্তের গা প্রভৃতি জায়গায় যেসব কারুকাজ করা হয় তার প্রত্যেকটির উৎস কিন্তু শ্রম, জীবিকার শ্রমকে সহজ করে তোলা। এইসব কারুকাজ মধ্যবিত্ত সমাজের নামকরা শিল্পীর দ্বারা সম্ভব নয়। মধ্যবিত্ত সমাজে শিল্পীর প্রধান উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি। এমনকি অতি উৎসাহী বামপন্থী কোনো শিল্পী হয়তো কারুকাজের মধ্যে শ্রেণী সংগ্রামের ছবি আঁকলেন, কিন্তু এর ফলে নানা ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে। নৌকার গলুইতে এই ছবি খোদাইয়ের ফলে গলুই অতিরিক্ত ভারী বা পাতলা হয়ে যেতে পারে, যার ফলে নৌকার ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তখন নৌকা চালাতে মাঝি অসুবিধা বোধ করতে পারেন। দ্বিতীয়ত, কারুকাজের মান ও নৈপুণ্য উন্নত হলেও মাঝির জীবিকার সঙ্গে তার সম্পর্ক না থাকায় শ্রম সম্পাদনে তা তার কোনো কাজেই লাগবে না। তাহলে দুদিন পর এই কারুকাজের ব্যবহার উঠে যেতে বাধ্য। ভাষা ব্যবহারের ক্ষেত্রেও নিম্নবিত্ত শ্রমজীবীর বৈশিষ্ট্য মনোযোগের সঙ্গে লক্ষ্য করা দরকার। বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারগুলোতে প্রধানত আঞ্চলিক ভাষাই ব্যবহার করা হয়। এমনকি বড় শহরগুলোতেও এর ব্যতিক্রম তেমন উল্লেখযোগ্য নয়। আর নিম্নবিত্ত শ্রমজীবীর ভাষা তো অবশ্যই আঞ্চলিক, কিন্তু মধ্যবিত্তের প্রকাশভঙ্গির সঙ্গে তার পার্থক্য অনেক। যতই দিন যাচ্ছে, মধ্যবিত্তের শিক্ষা ও রুচির পরিবর্তনের সঙ্গে এই পার্থক্য ততই প্রকট হয়ে উঠছে। বিশেষ করে শিক্ষিত তরুণ মধ্যবিত্তের প্রকাশভঙ্গির সঙ্গে গ্রামের এমনকি শহরের নিম্নবিত্তের প্রকাশভঙ্গি অনেকটা আলাদা। নিম্নবিত্ত শ্রমজীবীদের কথায় প্রবাদ ও উপমা ব্যবহার করার প্রবণতা অনেক বেশি। প্রবাদ, শ্লোক, ছড়া, আর্যা ও উপমার সাহায্যে তারা নিজেদের বাক্য অলঙ্কৃত ও আকর্ষণীয় করে তোলেন। সরাসরি সরল বাক্য দিয়েও বক্তব্য প্রকাশ করা চলে, কিন্তু প্রবাদ, শ্লোক, ছড়া, উপমা প্রভৃতি বক্তব্যকে একই সঙ্গে তীব্র ও আকর্ষণীয় করে। মধ্যবিত্তের রুচির সঙ্গে এসব প্রায়ই খাপ খায় না। তাদের কাছে এইসব প্রবাদ বা শ্লোক বা ছড়া কোনো কোনো ক্ষেত্রে বাচনভঙ্গি পর্যন্ত অশ্লীল বিবেচিত হতে পারে। কিন্তু এই প্রকাশ তাদের জীবনযাপন ও চেতনার এত গভীর ভেতর থেকে বেরিয়ে আসে যে শ্রমজীবীদের কাছে এসবের শ্লীল অশ্লীলতার প্রশ্নটি একেবারে গৌণ।
আর মধ্যবিত্তের রুচিরও বলিহারি। টিভি ও সিনেমায় অভিনয়ের নামে স্বদেশী বিদেশি মেয়ে পুরুষদের চোখ মুখ ও কণ্ঠের ন্যাকামি ও ছ্যাবলামি দেখে এরা অভিভূত। আর নিম্নবিত্ত শ্রমজীবীর মুখের ভাষা শুনে এদের কান একেবারে লাল হয়ে ওঠে। বুদ্ধিজীবীরা সেখানে ব্রাহ্মণ সমাজ সুলভ সুরুচি ও সুনীতির বচনে মুখর। এইসব ব্যাপারে বামপন্থী বুদ্ধিজীবীরাও সূচিবায়ুগ্রস্ত। শ্রমজীবীর জীবনযাপনের সঙ্গে তার ভাষা সামঞ্জস্যপূর্ণ। হাজার হাজার বছর ধরে প্রতিকূল অবস্থার সঙ্গে যুদ্ধ করার ফলে আবেগ অনুভূতির রাখো ঢাকো মার্কা প্রকাশ তাদের স্বভাবের বাইরে। তাদের প্রেম ভালোবাসা বা স্নেহবাৎসল্যের প্রকাশের ভাষাও মধ্যবিত্ত সুলভ তুলু তুলু মার্কা মিষ্টি হতে পারে না। ভাষাকে তারা অলঙ্কৃত করেন, কিন্তু স্যাঁতস্যাঁতে করেন না। নিরক্ষর শ্রমজীবীর হাতে সাহিত্য সৃষ্টি হয় না, হওয়া সম্ভব নয়। ভাষায় অলংকার ব্যবহার করে এরা সাহিত্য চর্চার ক্ষুধা মেটান। এতে সাহিত্য সৃষ্টি হয় না, কিন্তু এটা তাদের সংস্কৃতি চর্চার অংশ। লেখক ও শিল্পীর হাতে নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতি উঁচু দরের শিল্পে পরিণত হয়। উত্তর ভারতের লোকগীতির সুর বড় বড় শিল্পীর হাতে বিবর্তিত হয়ে রাগ রাগিনীর পর্যায়ে উঠেছে। লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী অবলম্বনে গড়ে উঠেছে পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্যগুলো। আধুনিক কালে শিল্প ঠিক প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠে না। শিল্পীর সচেতন ভাবনা ও তৎপরতার ফল আধুনিক শিল্প সাহিত্য। বিটোফেন, ওয়াগনার প্রমুখ শ্রেষ্ঠ পাশ্চাত্য সঙ্গীত রচয়িতার শিল্পকর্মের উৎস হল ইউরোপের গ্রামের প্রকৃতি, গ্রামের লোকজীবন ও লোক সংস্কৃতি। এদের শ্রেষ্ঠ কীর্তিসমূহ সচেতন প্রয়াসের ফল। শ্রমজীবীর কাজের মধ্যে যে ছন্দ ও গতি, নৃত্যে তারই মার্জিত ও সংগঠিত রূপ হল তাল ও মুদ্রা। শুধু তাই নয়, এই ছন্দ ও গতিকে একজন যথার্থ শিল্পী মানুষের মনোরঞ্জনে সীমাবদ্ধ রাখেন না। এর সাহায্যে তিনি তার উপলব্ধি ও বক্তব্যকে জ্ঞাপন করেন। নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতি শিল্পীর হাতে নতুন ব্যঞ্জনা পায়। এই সংস্কৃতি শিল্পে উত্তীর্ণ হয়ে সর্বজনীনতা লাভ করে। শ্রমজীবীর ব্যবহৃত গান ও ছড়া, প্রবাদ ও প্রবচনকে লেখক উঁচু স্তরের চিন্তা প্রকাশের জন্য ব্যবহার করে তাকে নতুন মাত্রা দেন। কিন্তু আমাদের মধ্যবিত্তের সংস্কৃতি ও শিল্প চর্চায় এরকম পরিচয় প্রায় নেই বললেই চলে। মধ্যবিত্তের সৃষ্টিতে শ্রমজীবীর জীবন আজকাল প্রায়ই পাওয়া যায়। বাংলা নাটক ও চলচ্চিত্রে মাঝে মাঝে নিম্নবিত্তের জীবন প্রতিফলিত হয়, কিন্তু তাদের সাংস্কৃতিক জীবন সংগঠিত শিল্প সাহিত্যে অনুপস্থিত বললেই চলে। যেটুকু আছে বাংলা ভাষার বিশাল ও সমৃদ্ধ সাহিত্য ও ব্যাপক সংস্কৃতি চর্চার তুলনায় তা একেবারেই কম ও তাৎপর্যহীন। কয়েকটি সাম্প্রতিক বাংলা উপন্যাসের উপজীব্য নিম্নবিত্ত শ্রমজীবী সম্প্রদায়। এদের দারিদ্র ও বঞ্চনার কথাও কারো কারো লেখায় সার্থকভাবে এসেছে। কবিতায় নিম্নবিত্তের শোষণ ও শোষণ মুক্তির সংগ্রামে অংশ নেওয়ার সংকল্প ঘোষিত হয়েছে। এইসব সাহিত্য ও শিল্পকর্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলেকে উদ্বুদ্ধ করেছে। মধ্যবিত্ত সংস্কার ও খাটো বাসনা ঝেড়ে ফেলে বামপন্থী রাজনীতির বন্ধুর পথে তাদের পদচারণা ঘটেছে। কিন্তু ওইসব সাহিত্য ও শিল্পকর্মে নিম্নবিত্তের সংস্কৃতি প্রতিফলিত হয় না। তাহলে এসব ক্ষেত্রে প্রতিফলিত নিম্নবিত্তের জীবনকে স্থির চিত্রের বেশি মর্যাদা দিই কি করে? শ্রমজীবীর জীবনযাপন তার ভুলভাল বা ঠিকঠাক বিশ্বাস, তার সংস্কার ও কুসংস্কার, তার পছন্দ অপছন্দ, তার রুচি, তার ভাষা ও প্রকাশ, তার শক্তি ও দুর্বলতা, তার ভালোবাসা ও হিংসা, এসব নিয়েই তো তার সংস্কৃতি চর্চা। তার সংস্কৃতির এই পরিচয় বাংলা সাহিত্যে কোথায়? সাম্প্রতিককালে আফ্রিকান উপন্যাসে আমরা অন্যরকম দৃষ্টান্ত পাই। নাইজেরীয় লেখক চিনুয়া আচেবির উপন্যাসে নাইজেরিয়ার গ্রাম্য জীবনের গভীর ভেতরে ঢোকার সফল প্রচেষ্টা লক্ষ্য করা যায়। সেখানকার মানুষের জীবনযাপনের পরিচয় তো আছেই, উপরন্তু সেই জীবনযাপন জীবন্ত হয়ে উঠেছে আঞ্চলিক ভাষা ও উপভাষার প্রবাদ প্রবচন, শ্লোক, তাদের বিশ্বাস ও সন্দেহ, সংস্কার ও কুসংস্কারের অপূর্ব ব্যবহারের ফলে। এই উপন্যাসগুলো ইংরেজিতে লেখা, অথচ সম্পূর্ণ আলাদা, সব দিক থেকেই আলাদা। ভিন্ন মহাদেশীয়, ভিন্ন সভ্যতার, ভিন্ন রুচির, ভিন্ন সংস্কৃতির একটি ভাষায় নাইজেরীয় সংস্কৃতি উঠে এসেছে তার অস্থিমজ্জা নিয়ে। এখানে ব্যবহৃত অনেক কথা ও প্রবাদ কি ছড়া ও শ্লোক,
ইংরেজি কি পাশ্চাত্য, এমনকি আধুনিক মধ্যবিত্ত বাঙালি রুচি অনুসারে অশ্লীল ও স্থূল। কিন্তু নাইজেরিয়ার পাশ্চাত্য শিক্ষা বর্জিত গ্রাম্য মানুষের সর্বাঙ্গীন ও জীবন্ত রূপায়ণের জন্য লেখক সেগুলোকে তুলে এনেছেন অপরিবর্তিত অবস্থায় এবং একই সঙ্গে তাকে নতুন মাত্রা দিয়ে তার উন্নত দার্শনিক চিন্তার বাহনে পরিণত করেছেন। চিনুয়া আচিবির মানের লেখক বাংলা সাহিত্যেও পাওয়া যাবে। দক্ষতা ও নৈপুণ্য তাদের কোনো অংশে কম নয়, কিন্তু গল্পের জায়গা জমি ও মানুষের জন্য যে মর্যাদাবোধ ও দায়িত্ববোধ নাইজেরীয় লেখককে উপন্যাস রচনায় উদ্বুদ্ধ করে, তার শোচনীয় অভাবে মাতৃভাষায় লিখেও আমাদের শ্রেষ্ঠ লেখকগণ বাংলা ভাষার প্রবাদ, প্রবচন, শ্লোক, ছড়া এবং সামগ্রিকভাবে লোকসংস্কৃতির উপযুক্ত ব্যবহার করতে পারেন না। এর মানে কিন্তু এ নয় যে লোকসংস্কৃতি ও লোকসাহিত্যে প্রদর্শনী ও আলোচনায় কিছুমাত্র ভাটা পড়েছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন ও বাউলের জনপ্রিয়তা শহরের মধ্যবিত্তের মধ্যেও খুব লক্ষ্য করা যাচ্ছে। মেলা বড় বড় প্রতিষ্ঠান ও পণ্ডিত অধ্যাপকগণ লোকসাহিত্য ও লোকসংস্কৃতির সংগ্রহ ও সংরক্ষণে অত্যন্ত তৎপর। এতে আপত্তির কি আছে? এর সাহায্যে শহরের শিক্ষিত মধ্যবিত্ত যদি গ্রামবাসী নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতির সামান্যতম অংশের পরিচয় পান, তো তাতে পরস্পরের ব্যবধান কমে আসে। কিন্তু সেরকম পরিচয় তো মার্কিন কোটিপতিদের সংস্কৃতির সঙ্গে প্রত্যেক দিনই ঘটছে। টেলিভিশনের পর্দার দিকে একটু কষ্ট করে তাকালেই চোখ ভরে সেই সংস্কৃতি চর্চা দেখা যায়। আমাদের দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি আমাদের কাছে আজ কেবল প্রদর্শনীর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সংস্কৃতি যদি আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন শিল্পীর হাতে নতুন ব্যঞ্জনা না পায়, তার শিল্পকর্মে শিল্পী যদি এর নতুন মাত্রা দিতে না পারেন, আধুনিক শিল্পী ও লেখক যদি সেমিনারে সেমিনারে তাকে প্রশংসাই করে চলেন কিন্তু নিজের শিল্প চর্চাকে তার থেকে নিরাপদ দূরত্বে রেখে দেন, তো নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতির প্রাণশক্তি ক্ষয়প্রাপ্ত হয় এবং তার বিকাশ রুদ্ধ হয়ে পড়ে। এবং একই সঙ্গে মধ্যবিত্তের আধুনিক শিল্প ও সংস্কৃতি চর্চা দেশের সংস্কৃতি চর্চার মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিণত হয় উদ্ভট ও নিষ্প্রাণ ব্যায়ামে। নিষ্ঠাবান শিল্পী এবং বামপন্থী রাজনৈতিক কর্মী নিম্নবিত্ত শ্রমজীবীর সংস্কৃতিকে ঘনিষ্ঠভাবে চিনবেন কি উপায়ে? নিম্নবিত্ত শ্রমজীবীর সঙ্গে কেবল মেলামেশা করলেই এই পরিচয় সম্পন্ন হয় না। মানুষের প্রতি গভীর মর্যাদাবোধ, কেবল ভালোবাসা নয়, গভীর মর্যাদাবোধই তাকে উদ্বুদ্ধ করবে শ্রমজীবীর সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে। বুদ্ধিজীবী ও বামপন্থী রাজনৈতিক নেতাদের অনেকেই, বোধহয় অধিকাংশই, মানুষের প্রতি এই মর্যাদাবোধের পরিচয় দেননি। দফায় দফায় বন্দুকের মাথায় যারা ক্ষমতায় আসে, তারা হলো পেশাদার খুনি। মানুষ তাদের কাছে চমৎকার গেম, শিকার মাত্র। পার্লামেন্টারি রাজনীতিবিদদের কাছে শ্রমজীবী মানুষের একমাত্র পরিচয় ভোটার হিসেবে। ছলে বলে কৌশলে মহামূল্যবান ভোটটি নিংড়ে নিতে পারলে পার্লামেন্টারি রাজনীতিবিদ শ্রমজীবী নিম্নবিত্তকে ছিবড়ের মতো ছুঁড়ে ফেলেন। বামপন্থী রাজনীতিবিদদের কাছে শ্রমজীবী মানুষ হল আন্দোলনের হাতিয়ার। তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারলেই বামপন্থী রাজনীতিবিদদের অনেকেই নিজেদের সফল বিপ্লবী ভাবেন। কিন্তু বামপন্থী রাজনৈতিক আন্দোলন তো পরিচালিত হয় শ্রমজীবীর শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। তাহলে তাদের কেবল হাতিয়ার হিসেবে ব্যবহার করার অধিকার রাজনীতিবিদরা পান কোত্থেকে? শ্রমজীবীকে উদ্ধার করার ব্রত নিয়ে বামপন্থী রাজনীতিবিদদের মাঠে নামবার আর দরকার নেই। শ্রমজীবীদের প্রতি মর্যাদাবোধ না থাকলে বামপন্থী আন্দোলন চালাবার উৎসাহ কি শেষ পর্যন্ত টেকে? বরং তাদের প্রতি এই মর্যাদাবোধ নিয়ে এগিয়ে এলে বামপন্থী রাজনীতিবিদ বা কর্মী ইতিহাসের সবল ধারায় নিজেকে প্রয়োগ করার সুযোগ লাভ করবেন। মানুষ শুধু ইতিহাসের উপাদান নয়, কিংবা কোনো তত্ত্ব প্রতিষ্ঠার জন্য মানুষ কেবল প্রয়োজনীয় উপকরণ মাত্র নয়। শ্রমজীবী মানুষ ইতিহাসের নির্মাতা। তাঁদের জীবনযাপনকে তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা চলে না, এবং শ্রমজীবীর জীবনযাপন ও সংস্কৃতি চর্চার মধ্যে জীবনের গভীর সত্যকে অনুসন্ধানের ভেতর শিল্প চর্চার অর্থময়তা নির্ভর করে। তত্ত্বের ভেতর যে সত্য আছে তাও উন্মোচিত হবে এই অনুসন্ধানের ফলেই। শিল্প সাহিত্যে প্রমাণ করার কোনো বিষয় থাকে না। অনুসন্ধান ও সিদ্ধান্ত সেখানে পাশাপাশি চলে, পরস্পরের সঙ্গে তারা সংলগ্ন। একটি থেকে আরেকটি ছিঁড়ে দেখানো চলে না। বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি চর্চার সঙ্গে শিল্পী যদি বিচ্ছিন্ন হন, তো এই অনুসন্ধানে তাৎপর্যময় মাত্রা থাকে না। এটা ক্রমেই নিস্তেজ ও পানসে অভ্যাসে পরিণত হয়। শিল্পচর্চার প্রাণ ও গতিরক্ষার জন্য এই বিচ্ছিন্নতা দূর করা একেবারে অপরিহার্য।
নইলে মধ্যবিত্তের শিল্প সংস্কৃতি চর্চা তো বটেই, তার গোটা জীবনযাপন ভিত্তিহীন ও শূন্যতার উপর এমনভাবে ঝুলবে যে তাকে সংস্কৃতি চর্চা এবং জীবনযাপনের ক্যারিকেচার বলে শনাক্ত করতে হবে।